বাংলাদেশের জ্বালানি সংকটে তো খুব বাজে অবস্থা, আমরা শিরোনাম দিচ্ছি জ্বালানি সংকটের দেশ, লক্ষ্যে লাভ কি। এবং নিশ্চয়ই জানেন যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম, কেউ গাড়ি এক ট্যাঙ্কি পর নিয়ে বাসায় রিজার্ভ করতেছে, আবার আনতেছে, আবার রিজার্ভ করতেছে। আজকে দেখা গেছে এক জায়গায় আপনার এক লোক 10,000 লিটার ডিজেল তার মাটির নিচে ড্রামের মধ্যে রেখে দিচ্ছে। নিশ্চয়ই আপনি খোঁজখবর রাখছিলেন বাংলাদেশের এই জ্বালানি সংকট। আমি জ্বালানি সংকট, তো আমার কথা হলো যে এই যে সংকটটা সরকার কেন লুকাতে চাচ্ছে, আমি তো এটাই বুঝলাম না। সরকার তো এটা প্রকাশ্য বলা উচিত যে আমরা কিন্তু সংকটে আছি, সংকটে থাকার কারণেই আমরা এইটা করতেছি, এইসব রেশনিং করতেছি। এই যে কথাটা না বলে আমাদের কোনো সংকট নাই, তাহলে রেশনিং করেন কেন? আপনি রেশনিং করেই তো আপনি ঝগড়া বাঁধায় দিলেন। আপনি যদি রেশনিং না করতেন, আপনি যদি এই আপনি প্রথম দুটো যে মানুষের কাছে কিন্তু পরিষ্কার তথ্য থাকতে হবে। মানুষের কাছে পরিষ্কার তথ্য না থাকলেই কিন্তু মানুষ হুজুগে হয়ে যায়। এটা আমাদের এমনিতেই অভ্যাস, আমরা হুজুগে। কিন্তু আপনি যদি তথ্য না দেন তখন তো আরো বেশি হুজুগে। তখন বিভিন্ন তথ্য মানুষকে ইয়ে করে, আক্রমণ করে, এবং সে আক্রমণের সাথে মানুষ বিহেভ করে। সে বিহেভটা কি? সে বিহেভটা হলো তারা তেল 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 একই ব্যক্তি 4 বার করে তেল নিচ্ছে, একই ব্যক্তি 3 বার করে তেল নিচ্ছে, 5 বার 10,000 বাঁশ গাছের তলায় ট্যাঙ্কার বানায় ফেলেছে অলরেডি। সে চিন্তা করতে পারছেন কত দ্রুত কাম করছে সে? বাঁশ গাছের তলায় ট্যাঙ্কার বানায় ফেলছে সে, কত দ্রুত! তো এগুলো তো মানুষ করবে, এইটা তো মানুষ করবে নাকি? মানুষ তো এটাই তো মানুষ, যে সামান্য লাভ করতে চায়, গোয়েন স্টক করে যারা ইনকাম করতে, তারা এটা করবে। প্লাস যিনি এই এই সংকটে আতঙ্কিত হচ্ছে না, হারে আমার গাড়ি যদি আমি যদি মোটরসাইকেল করে যাইতে না পারি, আমার তো চলতে পারবো না, এই আশঙ্কা। যিনি গাড়িতে করে চলেন তিনি গাড়ি চালাইতে পারবেন না, এই আশঙ্কা। তো এখন মানুষ তো অপতথ্য, তথ্যের বিভ্রান্তির কারণে মানুষ এই আচরণ করে। এটা তো কোনোভাবেই মানুষকে বলার দরকার নাই যে আমাদের সংকট নাই। বলা উচিত যে এই আমরা সংকটে আছি, এটা আমরা ক্রাইসিসে আছি, সো বি অ্যালার্ট। আমাদের কথা শুনতে হবে, সংকট আছি, সংকট থেকে সবাই মিলে আমরা উদ্ধার পাইতে হবে। কারণ আমি সংকটে নাই বলতেছি, আবার তো মানুষের মধ্যে তো 2 রকম প্রেশার আমি ক্রিয়েট করি। একদিকে বলতেছি সংকটে নাই, আবার দেখি যে আপনি লিমিট করে দিচ্ছে। তো মানুষ তো এরকম প্যানিক হবে। তো মানুষ প্যানিক হয়েছে। সে প্যানিকটা কোন পর্যায়ে গেছে বাংলাদেশের মানুষ, যে ঝিনাইদা হয় পেট্রোল পাম্পে একজন মোটরসাইকেল আরোহীকে পিটিয়ে মেরে ফেলছে। তা আপনি আজকে একজন, এরপরে ঢাকা শহরে হবে না? আমি তো শুনেছি যে অসম্ভব কিছু না, কোনো অসম্ভব কিছু না। তো এটা তো হতেই যাচ্ছে। আপনি এগুলা আপনি যখনই তথ্য গোপন করবেন তখনই কিন্তু মানুষের মধ্যে প্যানিক হবে। সেই প্যানিক থেকে আপনি কিন্তু অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটবে, এবং সেই উল্টাপাল্টা ঘটনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একজন মানুষ নিহত হয়েছে। ভাবা যায় এক ট্যাঙ্কি তেলের জন্য সে তেল আনতে গেছে, তাকে তেল দেয় নাই বলে সে অন্য ইয়াতে চলে গেছে, ঠিক আছে? গিয়া তেল আনছে, তেল আইনা বলছে যে তোমরা দাও নাই, আমি আরেক জায়গা থেকে আনছি। মানে সে রাগ, তার সাথে এমন খারাপ ব্যবহার করছে যে সে অন্য জায়গা থেকে তেল নিয়ে আসে, আবার গাড়ি নিয়ে ফেরত আসছে, আইসা তাদেরকে বলছে দেখো এই যে আমাকে তেল দিচ্ছে, তোমরা আমাকে দাও নাই, তোমরা আমার সন্দেহ করছে। এই নিয়ে কথা কাটাকাটি। সে বুঝাইতেই পারে নাই, লোকটাকে বিশ্বাসই করে নাই যে তার ট্যাঙ্কির মধ্যে তেল নাই। যখন তেল ভরে নিয়ে এসে ওদের কাছে গেছে, দেখো তোমরা আমারও দাও নাই, দেখো আমি নিয়ে আসছি। এখন এখন ও এ নিয়ে তর্কাতর্কি এখন ওই যে কর্মচারীরা ওর মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলছে। মানে দুই পক্ষ কি পরিমাণ উত্তেজিত অবস্থা। বিক্রেতাও উত্তেজিত, বিক্রেতার স্টাফরাও উত্তেজিত, যে কিনছে সেও উত্তেজিত। যেমন এই ভদ্রলোকের তো দরকারই ছিল না, সে পেয়ে গেছে, সে বাড়িতে চলে যাবে, কিন্তু তাকে এমন অপমান করছে, সেই অপমানের শোধ নেওয়ার জন্য, মানে দেখানোর জন্য সে গেছে। আর ওরাও এত উত্তেজিত যে কথা বলার সময় নাই, পিটাই মারা হলো। আমার কিন্তু ভয়াবহ মনে হচ্ছে যে কোনো সময় কিন্তু এই তেল নিয়ে কিন্তু একটা ইয়ে হয়ে যায়, কিন্তু রায়ট হয়ে যায় কিনা, এটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা। এই ঘটনা কিন্তু সেদিকে নিচ্ছে, যে মানুষে মারামারি শুরু করে দিল। এখন লম্বা লাইন তো ধাক্কাধাক্কি হয়, ধাক্কাধাক্কি হবে, ধাক্কাধাক্কিতে ঝগড়া হবে, ঝগড়া থেকে মারামারি হবে, মারামারি থেকে দাঙ্গা বেঁধে দিতে পারে। ভাই, সরকারের উচিত কোনো কিছু না লুকানো, বলা যে ভাই আমার আজকে 8 দিন আমার সাপ্লাই নাই। কিন্তু এই মিথ্যা কথা বলতেছে কিন্তু জ্বালানি মন্ত্রী টুকু সাহেব।
বলতেছে না আমাদের সাপ্লাই সব আসতেছে ঠিক মতো। তা আসলে আপনি এই কাম করতেছেন বিপিসি দিয়ে আপনি কেন নিয়ন্ত্রণ করেন? 2টা জাহাজ নাকি আসতেছে, তিনি তো বললোই গতকালকে তিনি। এই যে কথাটা, উনি যদি আসে 2টা না 3টা এটা ব্যাপার না, উনি বলছেন ওনাদের নর্মাল সাপ্লাই চেইন ঠিক আছে। সাপ্লাই চেইন যদি ঠিক থাকে তাহলে আপনি রেস্ট্রিকশন দিচ্ছেন না। আবার রেস্ট্রিকশনে যদি দিবেন আবার ওই মিথ্যা তথ্যটা দিচ্ছেন, আপনি মানুষের মধ্যে কিন্তু অস্থিরতা বেড়ে যাবে। মানে আজকে একজন মারা গেছে, তো এই যে এটা কিন্তু স্পার্ক করে। মব কিন্তু প্রথমে একটা হয়েছিল মনে আছে, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, তারপর সারা দেশ ছড়াই গেছে। এটা ঝিনাইদহে শুরু হয়েছে, এটা যদি ঢাকাতে শুরু হয়, আপনি ভাবতে পারেন ঢাকায় কত পেট্রোল পাম্প আছে, আগুন জ্বালাই দিতে পারে পেট্রোল পাম্পে। অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। কিন্তু এই আমি কিন্তু সামনে কিন্তু খুব, যদি ইরান যুদ্ধ না থামে, আমি কিন্তু সামনে কিন্তু ভয়াবহ জিনিস দেখব। সরকারের উচিত দে শুড কাম আউট অ্যান্ড টেল পিপল। তারেক রহমান নিজে প্রধানমন্ত্রী, তিনি এই সংকটকালে ওনার ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ নাকি এইটা গুরুত্বপূর্ণ? কোনটা? এইটা গুরুত্বপূর্ণ। সারা জাতীয় সংকট এটা। তো জাতীয় সংকটের সামনে তিনি বক্তব্য দিবেন, যার দরকার হলে উনি রেডিও টেলিভিশনে এসে বলবেন যে আমরা সংকটে আছি, এই সংকট থেকে আমরা সবাই মিলে একসাথে উত্তরণ করবে। এটা এই সরকারের জন্য খুব ভয়াবহ আর কি, যে শেখ হাসিনার সময়, করোনা ভাইরাসের সময় শেখ হাসিনা একটা স্থিতিশীল সরকার ছিল, উনি হ্যান্ডেল করতে পারছে। এটা তো আসছে মাত্র 15 দিন না 17 দিন একটা সরকার, এই আইসেই এরকম একটা ক্রাইসিসে পড়ছে যে তাকে সেটা হ্যান্ডেল করতে হচ্ছে। আর তারপর এমন একটা লোক এখন জ্বালানি, যদিও উনি এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে ছিলেন, তার কথাবার্তা শুনলে তো মনে হয় না যে সে কোনো রাজনীতি বুঝে, মানুষের মনস্তাত্ত্বিক ইয়েগুলা বুঝে। আপনি শুধুমাত্র তেল বুঝলে তো হবে না, মানুষের মনও তো বুঝতে হবে। এ তো মানুষের মন বুঝছে না। ইকবাল টুকু জানো, উনি তো মানুষের মনের অবস্থায় বুঝতে পারবে। ইকবাল হাসান টুকু, উনি তো যথেষ্ট ম্যাচিউর্ড এখন। ইকবাল মাহমুদ তো, উনি তো যথেষ্ট পরিমাণ ম্যাচিউর্ড একটা লোক। এই ম্যাচিউর্ড একটা লোক ইম্যাচিউর্ডের মতো কথা বলতেছে, মানুষকে উস্কাচ্ছে, কিন্তু যে কোনো সময় রায়ট বাঁধিয়ে দিতে পারে। তারেক মনে করছে যে তারেক রহমান মনে করছেন তার কল্লাটা উনি ইয়াতে, ওই যে হরিণ যেরকম করে না, তা দৌড়ান খাইলে হরিণ কি করে যায়, ঝোপের ভিতরে কল্লা ঢুকাইতে বসে থাকে, যে আমার দেখতেছে না। আসলে তার পুরো শরীরতে ন্যাংটা হয়ে বসে আছে, এটা কিন্তু চান না। সে তো কল্লা ঢুকায় মনে করে যে তার শরীর শুদ্ধ, সে লুকায় আছে। এরকম অবস্থা হবে। তারেক রহমানের উচিত এই কল্লা ঢুকায় না রেখে প্রকাশ্যে এসে বলা যে জাতি এখন সংকটে আছে, এই সংকটটা আমাদের, আমরা এটাকে সবাই মিলে ইয়ে করবো। আমি সাজেস্ট করার কিছু নাই, বাট দিস ইজ হোয়াট শুড বি ডান। মানুষকে স্বস্তিতে রাখা, মানুষকে বুঝানো যে তোমরা প্যানিকড হও না, তুমি একটু কন্ট্রোল হয়েছে, এই কন্ট্রোল দিয়ে চলো না, কষ্ট করে চলো। কষ্ট করা তো কোনো ব্যাপার না। আর মানুষকে তো আহ্বান জানাইতে হবে যে ভাই আমি কষ্ট করে, মানুষকে যদি আপনি বলেন যে আমার সংকট নাই, আবার আপনি সংকটের জন্য আপনি ইয়ে করেন, মানুষ তো মানবে না। আর এমনিতে আমরা হুজুগে জাতি, এমনি হুজুগে জাতি। একেবারে আমরা আমরা নাচনে বুড়ির মতো, ঢোল না পড়তে আমরা নাচা শুরু করে দিই। কানে আপনি চিলে কান নিচে বলে চিলের পিছনে না, দৌড় মারি, কান না দিয়া চিলের পিছনে দৌড়ে। হ্যাঁ দৌড়। তো ঢোলটা পিটানোর আগে আপনি এই নাচনি বুড়িটাকে বুঝান যে নাচো না। আমরা সবাই মিলে, পুরো জাতি মিলে আমরা সংকট উত্তরণ করা। হয়তো কিছুদিন আমাদের লোডশেডিং বেশি থাকবে, হয়তো কিছুদিন আপনি মোটরসাইকেল কম চালাইতে হবে, হয়তো কিছুদিন আপনার গাড়ি কম চালাইতে হবে, অসুবিধার কি? এইটুকু করতে পারবেন একটা জাতি নিজেদের শৃঙ্খলা রাখার জন্য, নিজেদের উন্নতির জন্য। এটা তো ঐক্যবদ্ধ হচ্ছে, এখানে তো কোনো বিএনপি সরকারের ব্যাপার না, পুরো জাতির ব্যাপার। বিএনপি সরকার যদি মনে করে না সে কোনো তার তার কোনো ব্যর্থতা নাই, এখানে তো তার ব্যর্থতার ব্যাপার নাই, কিন্তু তার ব্যর্থতা নাই, এগুলো আমেরিকা এবং ইরানের যুদ্ধের কারণে। আমি জানি না মানে আমার কথাগুলো কতটা, আমি নতুন একটা সরকার, তার হার্শলি কথা বলতে চাইনি, কিন্তু এই সরকারের কিন্তু বিবেক উন্মোচিত করা উচিত, বিবেকটা খোলা উচিত, মাথার মগজটা কাজে লাগানো উচিত। আপনার বলি, আজকে গতকালকে সন্ধ্যায়, মানে মানুষের তেলের প্রতি মানুষের ইয়েটা কি দেখেন, গতকালকে সন্ধ্যায় যখন আমি ইফতার করে বের হলাম, মহাখালী রেলগেট থেকে শুরু, রেলগেটে কিন্তু একটা ইয়ে আছে, আপনি তো জানেন, রাওয়ার উল্টা দিকে একটা পাম্প আছে গ্যাসের, ওই গ্যাসের পাম্পের ওখান থেকে ট্রাস্ট পর্যন্ত, বিজয় সরণি সিগন্যালের ট্রাস্ট পর্যন্ত তেলের গাড়ির লাইন। ইফতারের পর মানে এই গাড়ির লাইন আমি বুঝাইতে চেয়েছি 2.5 কিলোমিটার 1 কিলোমিটার লাইন, এইটা হচ্ছে ইফতারের আগ থেকে লাইন, বুঝাইতে পারছি, প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল। এরপরে আমি আরেকটা পাম্প দেখছি, সেখানেও আর 2টা পাম্প আসাদ গেটে, সংসদ ভবনের কোনায় একটা, আর ইয়েতে একটা, উল্টা দিকে একটা, আসাদ গেটে, 2টা পাম্পে বিশাল লাইন।
এই যে মানুষের লাইন দীর্ঘ ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে এই রেশনের কারণে, কিন্তু দেখা গেল শেষে যে যাচ্ছে তারা হয়তো বলবে যে শেষের দর্শন বলবে আজকে তেল শেষ, আজকে বন্ধ হয়ে গেল, তো একটা কেসাল তৈরি হয়ে যাবে, একটা পরিস্থিতি তৈরি হবে। এই রেশনিংটা কইরা আসলে সরকার কি করলো বুঝতেছি না আসলে। রেশনিং না, যে রেস্টিং তো মাস রেস্টিং করতেই হবে, না, কিন্তু সেটা কিন্তু তো আপনি জাতিকে বুঝাইতে হবে তো। বুঝাইয়া করতে হবে, হুটহাট করা কি, হুট করে রাত্রিবেলা ঘোষণা দিলেন যে কালকে থেকে রেশনিং। এটা আসলে একটা ব্রিফ করা উচিত ছিল, এবং গণমাধ্যমেরও এখানে ভূমিকা রাখা উচিত, আসলে উস্কাই দেওয়া। এবং গণমাধ্যম যেমন রিপোর্ট করে তেলের দাম বেড়ে যাচ্ছে, তেল নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছে তেল নেওয়ার জন্য, এই যে এক একজন 90 লিটার 80 লিটার করিয়া বারবার নিয়ে যাচ্ছে, ক্রাইসিস তো এভাবে তৈরি হচ্ছে একেবারে। আমরা শেষের দিকে চলে আসছি, অনেক কয়েকটা কমেন্ট। সাইফুল ভাই, 24-এর ভয়াবহ বন্যায় ফেনীতে 8 দিন বিদ্যুৎ ছিল না, তখন একটি মোমবাতি কিনেছি 50 টাকায়, এই হলাম আমরা। আর বঞ্জু লিখছেন 3 বছর আগে গ্রিড সমস্যার কারণে 7-8 ঘন্টা বিদ্যুৎ ছিল না, 2 টাকার মোমবাতি আপনার 15 টাকা দিয়ে কিনেছিলাম, দোকানদার বলল সাপ্লাই নাই ভাই। আই কিনলাম, সাপ্লাই নাই ভাই। আমরা আসলে সেই সুযোগ সন্ধানী জাতি, আমরা আসলে সেই সুযোগ সন্ধানী জাতি যারা সুযোগ সন্ধানী শাখা মৃগ জাতি, দুর্যোগ আসলেই ব্যবসা জমে যায়। হ্যাঁ, আর তেলের উপর পা পিছলে আলুর দম। একেবারেই তেলের উপর পা পিছলে আলুর দম। যে ফালতু মন্ত্রিসভা গঠন করে হজবরল অবস্থা, এরা করবে ক্রাইসিস মোকাবেলা। তবে সাইফুল ভাই জানেন, এই যে পরিস্থিতি না, ক্রাইসিস মোকাবেলার জন্য এত বড় একটা মন্ত্রিপরিষদ, সবাই কথা বললে তো হবে না, এত বড় একটা মন্ত্রিপরিষদ একটা ছোট করে একটা কমিটি টিম করে দেওয়া উচিত না ক্রাইসিস ম্যানেজমেন্টের মির্জা জন্য? ফখরুলকে এই দায়িত্ব দিয়ে দেওয়া উচিত যে দায়িত্ব আপনি দেওয়া দেওয়া আপনি উচিত। আপনি সিনিয়র মোস্ট আছে, আপনি ক্রাইসিস বোর্ড করে দেন, ক্রাইসিস ম্যানেজিং মিনিস্ট্রিয়াল টিম বলে দেন, তিনি দেখবেন। ইকবাল হাসান টুকু এটার মেম্বার থাকবে মির্জা ফখরুলের নেতৃত্বে, এই তো হয়ে যায়। আব্দুল সে আওয়াল তো মিন্টুর গার্ডিয়ান মতো হিসেবে লোক, সামনে আসতে পারে। হ্যাঁ আব্দুল আওয়াল মিন্টুর মতো লোক আছেন তাই না, সিনিয়র, এই 2-3 জনকে দিয়ে একটা করা যায়। আর ইকবাল হাসান না, মাহমুদ টুকু মিন্টু ভাই আবার জনগণের কাছে ওইভাবে না, জনগণের কাছে অ্যাপ্রোচেবল লোক লাগবে, এত যারা মির্জা জনগণকে। ফখরুল, হ্যাঁ, মির্জা মির্জা ফখরুল আছেন, ঢাকা শহরের জন্য মির্জা আব্বাস আছেন, যে ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি নিয়ন্ত্রণ করতে হলে ঢাকা শহরে কোনো যেন কোনো সমস্যা না হয়, এটা কে দেখতে পারে? একমাত্র এখন পারে একমাত্র মির্জা আব্বাস। মির্জা আব্বাস, একমাত্র একমাত্র। মির্জা আব্বাস, যে কোথাও কোনো গেঞ্জাম হবে না, প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমাদের লোকেরা থাকবে। সেদান আমি আমারটা হলো, আমি যেটা মনে করি যে এরকম পরিস্থিতিতে ওই নেতাদের কাজে লাগানো যেতে পারে, যে নেতা যেটা। মির্জা ফখরুল হলো সারা বাংলাদেশে সে অ্যাপিল করে বেড়াবে, আর প্রত্যেক জেলাতে তার একজন যে শীর্ষ নেতা যার মানুষ পছন্দ করে, তার নেতৃত্বে একটা ছোট্ট ইয়ে করে দেবে যে জেলার ভিতরে যেন কোনো গেঞ্জাম না হয়। হ্যাঁ, ক্রাইসিস ম্যানেজিং টিম করে দিতে পারে, সেন্ট্রাল একটা টিম, আর প্রত্যেক ডিস্ট্রিক্টে করে দিতে পারে 2-3 জনের, যাদের কথা মানুষ শুনবে, তাদের কথা। আপনি এখানে ইকবাল হাসান টুকু বলে আমার কাছে আমাদের কোনো সংকট নাই, আমাদের তেল আসতেছে। আর পৃথিবীর সবাই জানে যে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে তেল আসতেছে, যদিও ইন্ডিয়া এটা এখন বলা হচ্ছে যে ইন্ডিয়াকে ছেড়ে দিচ্ছে। সারা দুনিয়াতে ইন্টারন্যাশনাল রিপোর্টিং হচ্ছে যে বাংলাদেশ সব এই দক্ষিণ এশিয়ার লোকরা সংকটে পড়ছে। তো সেখানে আপনি যদি দেশের ভিতরে মিথ্যা কথা বলেন, এখানে দরকার হলো ইকবাল হাসান টুকু সহ, সে জ্বালানি ঠিক আছে, সে জ্বালানি দেখুক, কিন্তু একজন গার্ডিয়ান রাখা, যে গার্ডিয়ানটা কি করবে, পাবলিকরে বলবে। এখানে তারেক রহমান দরকার নেই, তারেক রহমান প্রাইম মিনিস্টার, সে তার কাজ করুক, সেটা করবে। এবং মির্জা ফখরুল জানেন কোন এলাকায় তার কোন নেতাটা মানুষের গ্রহণযোগ্য, কোন জেলায় কোন নেতাটা গ্রহণযোগ্য, তারে দিয়ে 3জন সদস্যের একটা টিম করে দেন, ইনক্লুডিং জেলা প্রশাসক, 3-4 জনের করে দেন, তিনি জনগণকে সামাল দেবেন। এটাই তো সম্ভব। পুরো ঢাকা শহর আপনি মির্জা আব্বাসের কাছে ছেড়ে দেন না, যে মির্জা আব্বাস আপনি ভাই আমার সমস্ত তেল ইয়াগুলো পেট্রোল পাম্প গুলো আপনার একটু ডিসিপ্লিনটা মেনটেন করে দেখবেন, যে সঙ্গে সঙ্গে মির্জা আব্বাস ডাক দিলে সমাজ, যুব দল, অমুক দল, তমুক দল সব নেমে কিন্তু এই কাজটা করবে, তাহলে মারামারিটা হবে না। কিন্তু আপনি মারামারি যেহেতু শুরু হয়েছে, ঝিনাইদহ হতে যদি একজন নিহত হয়েছে, ভাই এটা কিন্তু যে কোনো সময় স্পার্ক করতে পারে। মব কিন্তু এইভাবে হয়। একেবারে একদম। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সরকার কি কম বুদ্ধি রাখে? দেখবেন একদিন ফ্যামিলি কার্ডের মতোই পেট্রোল কার্ড বের করবে, তখন ঠিক করে দেবে কে কত লিটার তেল পাবে। বুনজামিন লিখছেন, ভালোই লিখছেন। একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার। কামরুল হাসান, আমি বলি
ফখরুলের কথা আর এই দেশে শুনে না, না ভাই, বিএনপির লোকেরা শুনে, প্লিজ তাকে কিন্তু গার্ডিয়ান মনে করে। সো বিএনপির লোকদেরকে আমি আপনি বিএনপি না করতে পারি, আমি হয়তো তার কথা শুনবো, কিন্তু বিএনপির লোকেরাও যদি তার কথা শুনে, দেন ইট উইল বি আ ডিসিপ্লিন। কারণ তাদের দলীয় ভাব, দলীয় শৃঙ্খলা দরকার, দলের থেকে তারা কাজ করতে পারে। শুধু প্রশাসন দিয়ে কিন্তু সবকিছু হয় না। যেমন দেখেন, শুধু প্রশাসন দিয়ে শেখ হাসিনা কিন্তু টিকতে পারে না। তার দলটা যদি মাঠে থাকতো, তাকে হটানো বাংলাদেশে সম্ভব হতো না। শুধু তার দলটাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে তাকে হটিয়ে দেওয়া হয়েছে। একেবারে এই হচ্ছে সর্বশেষ অবস্থা। এবং নিশ্চয়ই এই অনুরোধটুকু করি, তৈল মানে জ্বালানি নিয়ে আপনার কেউ অস্থির হবে না। যেটুকু জ্বালানি আছে আমরা যদি সবাই মিলে, মানে সবাই যদি মনে করি এটা ধীরে সরকারের সুস্থে দায়িত্ব, ভাই, মারামারি করার দরকার নেই তো। এটা সরকারের দায়িত্ব না। সরকার বলবে আর আপনি রেশনিংয়ে যাবেন সেটা না। আপনার যেটুকু প্রয়োজন ওইটুকু নেন আজকে, কালকে প্রতিদিন কিন্তু প্রাইভেট কারে 10 লিটার, আর প্রতিদিন কিন্তু মোটরসাইকেলে 2 লিটার, এবং 2 লিটার মোটরসাইকেলে, একটা মোটরসাইকেল ঢাকা শহরে দিব্যি চলে 2 লিটারে, ইয়ে চলে, প্রয়োজনে কাজ সারা যায়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, আজকে রাস্তায় গাড়ি, প্রাইভেট গাড়ি খুব খুব কম ছিল। শনিবার দিন, শনিবার দিন সাধারণত জ্যাম লেগে যায়, প্রাইভেট গাড়ি খুব খুব কম ছিল, এটা আমার দেখা, এবং যানবাহনও কম ছিল। মানুষ কিছুটা হইলো আমার মনে হয় নিজেরা সচেতন হয়েছে। এই সচেতনতাটুকু দরকার, যে অযথা গাড়ি বের না করা এবং অযথা পাম্পে গিয়ে ভিড় না করা, তেলের স্টক না করা। এই যে 10,000 লিটার ডিজেল বাসজারের নিচে ড্রাম রেখে নিয়ে গেলেন, এই ডিজেল নিয়ে তো আরো 10,000 জনকে বিপদে ফেলেছে। হ্যাঁ, আরো বেশি লোককে বিপদে ফেলেছে। এগুলো আমি একটু একটা প্রশ্ন একটু বলি যে প্লিজ। আহ, অরিন্দম মুখার্জি বলছেন, সাইফুল ভাই, টুডে নেতানিয়াহু came on TV channels and gave statement as per Al Jazeera. Yes, আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। শুধু আজকে না, দেখেন আমি বলি, আপনি তো আজকের কথা বলছেন, তিনি মার্চ 6-এ বিয়ার সেবাতে একটা সাইট যেখানে ইরান হামলা করছে সেটা পরিদর্শনে গেছেন। মার্চ 5-এ উনি এয়ারফোর্স বেজ সাউদার্ন ইসরায়েলে, যেটা আইএফ এবং ইউএস দিয়ে পরিচালিত, সেখানে গেছেন। মার্চ 3-তে উনি উন্ডেড ইন্ডিভিজুয়ালদের হাদসা এইন কারেম হসপিটালে পরিদর্শনে গেছেন। মার্চ 2-তে উনি মিসাইল স্ট্রাইক সাইট বেইত শেমেসে উনি গেছেন। কিন্তু এট দ্য সেম টাইম বলা হচ্ছে, এইসব কেন ওয়েস্টার্ন মিডিয়া এখন পর্যন্ত এগুলা পিক করতেছে না, সেটা বলা হচ্ছে এগুলো কোনো না কিছু কিছু হয়, এগুলো হয়তো এআই দ্বারা তৈরি। এখন আপনি কাকে বিশ্বাস করবেন? আল জাজিরাও কিন্তু বলতেছে যে তারা এরকম একটা ভিডিও তারা পাইছে, কিন্তু সেটা এআই দিয়ে তৈরি, মানে এআই দিয়ে তারা চেক করানোর চেষ্টা করতেছে। তো এরকম তথ্য সে প্রত্যেক দিনই কিন্তু মিডিয়াতে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আহ, কি বলে, বিশ্বাসযোগ্য মিডিয়াতে সে নাই। দৃশ্যমান নেই, দৃশ্যমান দেখা যাচ্ছে না, তাই তো? না, তাকে তো বললাম তো, তাকে আল জাজিরা যেটা বলছে, আমি তো এরকম আরো অনেকগুলা দিলাম। আমি মার্চ 6, মার্চ প্রত্যেকটা ঘটনা দিলাম সব জায়গায়, কিন্তু এগুলোকে বলা হচ্ছে এআই ইয়ে। আচ্ছা, এআই, এআই তৈরি করা। আচ্ছা, যাক, একেবারে পরিষ্কার। আমি দেখছি বিএনপি জামাত সরকার সফলভাবে ব্যর্থ হবে এবং দেশটাকে দেউলিয়া ঘোষণা করে দিয়ে যাবে। সাইফুল ভাই এইমাত্র দুবাইয়ে বিশাল হামলা চালিয়েছে। হ্যাঁ, একটু আগে তো দুবাই কথা বললেন সাইফুল ভাই। হ্যাঁ, দুবাই কথা আমরা হামলার পরপরই আপডেট দিয়েছিলেন সাইফুল ভাই, এই বাঁকাচুকে শুরুর আগ মুহূর্তে। এই ছিল আজকে বাঁকাচুকে এবং দুনিয়া জুড়ে অনুষ্ঠান দুটি থেকে। আপনারা যারা তখন দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অ আ ক খ সাইফুল ভাইয়ের এই চ্যানেলটি আপনারা নিশ্চয়ই প্রতিদিন দেখবেন, এবং প্রতিদিন সাইফুল ভাই আজকেও চমৎকার কি একটা ইয়ে দিচ্ছেন। আমি শিরোনামটা দেখছি, কিন্তু পরে আবার মনে হয় এটা হারিয়েই ফেলছি। আমি দেখছিলাম যে খুবই চমৎকার। আর এবং হ্যাঁ, বনমুরুখ খেকো বন কর্মকর্তা, হ্যাঁ, বনমুরুখ খেকো বন কর্মকর্তা, বনে মুরুখ ছাড়ছে বন কর্মকর্তা, যে বনমুরুখ খাইয়া এখন মুরুখ ছেড়ে বনমুরুখ বানানোর চেষ্টা করতেছে। এটা একটা দারুণ ব্যাপার। নিশ্চয়ই দেখবেন আপনারা, এবং যথারীতি আমাদের সঙ্গে থাকবেন। কালকে আবার চলে আসবো যথারীতি। আর আবার একটু অনুরোধ করি, দুটি অনুরোধ। প্রথম অনুরোধ হচ্ছে যে ক্রাইসিস মুহূর্তে আমরা যেন নিজেরা ক্রাইসিসটা তৈরি না করি। সরকারের উপর সব দায় চাপিয়ে দিয়ে নিজের ঘাট থেকে সব সরিয়ে দেওয়া ঠিক না। আমরা নিজেরাও যেন একটু সচেতন থাকি, আমরা যেন হুলস্থুল না করি, যে ঝাঁপিয়ে পড়া যেটা, এটা যেন না করি ওই যুগে। আর যে অনুরোধটা সবসময় করছি গত কয়েকদিন ধরে, যে আপনার প্রতিবেশী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গত 18-19 মাসে,
তাদের পাশে একটু দয়া করে দাঁড়ান। আপনি যে রমজান মাসে ঈদ উপলক্ষে যে সাহায্য সহযোগিতাগুলো করেন, তাদেরকে করেন যারা আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজনৈতিক কারণে এবং প্রতিহিংসার কারণে। তাদের পাশে দাঁড়ান, তাদের ছেলেমেয়েদের অন্তত মুখে খাবার তুলে দেওয়ার একটা সুযোগ করে দেন। এই অনুরোধ থাকলো এবং যথারীতি আপনাদের পাশে তারা নিশ্চয়ই তারা স্মরণ করবে আপনাদেরকে। এই আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ করবো। সাইফুল ভাই। আমি একটা একজনকে জি, প্লিজ, ধন্যবাদ প্লিজ। জানাই করছে, RAK9X8U6N, উনি যে দুবাই বিশাল হামলা চলেছে, উনি এখন দুবাই আছেন। ভাই মানে আপনি নিরাপদে থাকবেন। আপনি অবশ্যই এমন এমন জায়গায় যান যেটা সেফ, অ্যাটলিস্ট মানে আমি আপনার নিরাপত্তা আপনাকে দেখতে হবে, এখানে আর কেউ দেখার নাই। সো প্লিজ নিরাপদে থাকার চেষ্টা করবেন। আর আপনি তথ্য দিচ্ছেন, খুবই ভালো লাগলো। নিরাপদ থাকবেন, এবং কালকেও আবার অবশ্যই পারলে এটাতে জয়েন করেন, যাতে আমরা জানতে পারি যে আপনি ভালো আছেন। আর আপনার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে একটু আবেদন জানাবেন যেন নিরাপদে থাকে। খোলা এই যে ইয়ার সময় এই যে খোলা আকাশের নিচে যেন না যায়, যেন সেফ থাকে, ওয়েল গার্ডেড থাকে। সবাইকে অনুরোধ করবেন আমাদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। আর যথারীতি যে যেখানে আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা। বাংলাদেশে ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। আর বাংলাদেশে যারা আছেন তাদের প্রতি একটা অনুরোধ, সেটা হলো বিপুল যে অনুরোধটা করেছে যে আপনার জাকাত এবং ফিতরার টাকাটা আপনার কাছের লোকজনের যারা বিপদে আছে তাদেরকে দেন, যারা এই গত 2 বছরে যারা নিঃস্ব হয়েছে তাদেরকে দেন। আর যথারীতি ইউনুসকে ট্যাকলিং, যেটা আমি হাসি খুশি ভাবে করি, এবং আমার খুব মজা লাগে। মানে আমি কোন সুযোগ পেলে আমি যেটা করতে চাই আর কি, মন থেকে করতে চাই, যে সেটা হলো যে তাদেরকে জিজ্ঞেস করা যে এই বেটা আমাদের দেশটাকে ধ্বংস করলি কেন, ট্যাকলিং করে, তাদেরকে নাজেহাল করে, প্রশ্নবাণে বিদ্ধ করেন, পারলে ছোট্ট একটা ডিম মেরে দেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।